আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাজানের নীতি নিয়ে আলোচনা করব। আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ফাজানের নীতি। তো এইটা আমরা বোঝার আগে আমরা বেশ কিছু ব্যাপার আমাদেরকে বুঝতে হবে। কেমিস্ট্রিতে দুই ধরনের বন্ধন আছে বেসিকলি, এছাড়া আরও অন্যান্য বন্ধন আছে, সেটা আমরা এখানে আলোচনা করব না। একটাকে আমরা বলি আয়নিক বন্ধন, আর একটা হলো সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধনের সাহায্যে যে যৌগ গঠিত হয় তাকে আমরা বলি আয়নিক যৌগ, আর যেগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে তাকে আমরা বলি সমযোজী যৌগ। একটা উদাহরণ তোমাকে দেওয়া যেতে পারে, যেমন আমরা যে সোডিয়াম আর ক্লোরাইডের যে যৌগটা দেখি, এটা একটা আয়নিক যৌগ। কীভাবে বুঝলাম? সোডিয়াম এক ইলেকট্রন ত্যাগ করে প্লাস কনভার্ট হয়, ক্লোরিন গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয়। তখন প্লাস আর মাইনাসের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে কাছাকাছি এসে সোডিয়াম ক্লোরাইড নামে যৌগ গঠিত হয়। দেখো, এক সোডিয়াম আর এক ক্লোরিন, এদের মধ্যে যদি কখনো প্লাস বা মাইনাস অ্যানায়ন বা ক্যাটায়ন না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করবে না, ফলে তাদের মধ্যে বন্ধন হবে না। আয়নের মাধ্যমে যেহেতু এই বন্ধন গঠিত হয়েছে অথবা এই যৌগ গঠিত হয়েছে, তাকে আমরা বলতে পারি আয়নিক যৌগ। সমযোজী কথাটি একটু ভেঙে দেখো। সমযোজী কথাটির অর্থ হলো সমান সমান যোজী। যেমন মিথেন অর্থাৎ CH4 যে যৌগগুলো আছে, এই যৌগগুলো হলো সমযোজী। আমরা এটা বোঝার জন্য সহজ কথা বলি, অধাতুদের মধ্যে একটা অধাতুর সাথে আর একটা অধাতুর যে বন্ধন, সেটাকে আমরা সমযোজী বন্ধন বলে থাকি। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যৌগের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো জানবো। দেখো, প্রথমত আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য, সেগুলো আয়নিক যৌগ হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে হয়, সমযোজী যৌগ শুধু অধাতুর মধ্যে হয়। খেয়াল করে দেখো, আয়নিক যৌগের এরা সহজেই পানিতে দ্রবীভূত হয়। এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু ব্যতিক্রম আছে। দুই এক সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়। বিদ্যুৎ পরিবহন করে, এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। আর এরা পোলার হয়, এরা হয় অপোলার। তোমাদের বিদ্যুৎ পরিবহন আর এগুলো বোঝা গেলেও পোলার শব্দটি অনেকের বোঝা না যেতে পারে। আমরা মনে রাখবো, পোল কথার অর্থ হলো মেরু, আর পোলার মানে হলো যে সমস্ত যৌগে মেরু তৈরি হয়। এখানে আসলে মেরু বলতে কি বোঝায়? আমরা মেরু মানে বুঝি যে কোনো কিছু মধ্যবর্তী 180 ডিগ্রি কোণ হলে তাকে আসলে আমরা মেরু বলি। বিষয়টা কীরকম? আমরা যে নাম্বার লাইনের যে ব্যাপারটা দেখেছো, সেখানে প্লাস মাইনাস চিহ্ন আর এদিকে হলো প্লাস চিহ্ন, এই দুইটা যে ব্যাপার আছে তার মধ্য থেকে এই যে এখানকার মধ্যে 180 ডিগ্রি কোণ, তাহলে আমরা এটাকে একটা বলতে পারি এদিকে একটা পোল, এটা একটা পোল। তোমরা যখন খেয়াল করবা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা পজিটিভ সাইন এবং একটা নেগেটিভ সাইন আছে, মানে এটা একটা পোলার যৌগ। কিন্তু CH4 এর মধ্যে তুমি আসলে স্ট্রাকচারের মধ্যে দুইটা বন্ধনই পাবা, এখানে কোনো প্লাস মাইনাস পাবা না, এই জন্য এটা আসলে পোলার না। হোপ এটা আমরা বুঝাইতে পারছি। খেয়াল করে দেখো, এরা কিন্তু দানাদার। বিশেষ করে দেখো, লবণ কিন্তু দানা দানা, আর বিশেষ করে মিথেন, এরা কিন্তু গ্যাস। এরা হয় দানাদার আর এরা হয় দানাদার। আমরা বিষয়টা খুবই ক্লিয়ারলি মনে রাখি, আয়নিক যৌগের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সমযোজী যৌগেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এই কখনো যদি এরকম হয়, তুমি চিন্তা করো, এইখানে যদি একটা ক্লিয়ার কথা বলি আমরা, ধরো সমযোজী যৌগসমূহ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, আবার আয়নিক যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। এখন খেয়াল করো, কোনো একটা আয়নিক যৌগ মনে করো, সেই আয়নিক যৌগটার নাম হলো XY। যৌগটা কিন্তু আয়নিক যৌগ হিসেবে কিন্তু কী করার কথা? বিদ্যুৎ পরিবহন করার কথা। হ্যাঁ, আমরা শিখলাম যেটা। কিন্তু কখনো যদি XY যৌগটি বিদ্যুৎ পরিবহন না করে, তাহলে এটা কার বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। অর্থাৎ ও যৌগ হিসেবে সমযোজী, আয়নিক, কিন্তু এক বৈশিষ্ট্য আছে ওর সমযোজীর, এটাকে আমরা বলি যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আশা করছি ব্যাপারটা আমরা তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। আমরা এরপরের স্টেপসে চলে যাই। ফাজানের নীতি যে জিনিসটা আছে, সেই জিনিসটাই মূলত আমি যে একটু আগে তোমাদের একটা এক্সাম্পল দিলাম, যে এক্সাম্পলটা আমি আবার তোমাদেরকে বলি ক্লিয়ারলি বোঝার জন্য। মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা হলো, আমরা তো জানি এটা আয়নিক যৌগ, তাহলে এটা বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু যদি এই সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন না করে, তাহলে এটা কার বৈশিষ্ট্য দেখাচ্ছে? সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখাচ্ছে। অর্থাৎ যৌগ আয়নিক হওয়ার সত্ত্বেও সে সমযোজী বৈশিষ্ট্য দেখায়। এই যে আমরা বললাম একটা যৌগ সে আয়নিক, কিন্তু সে কখনো কখনো সমযোজী বৈশিষ্ট্য দেখাতে পারে। অর্থাৎ সে বিদ্যুৎ পরিবহন কম করতে পারে, পানিতে কম দ্রবীভূত হতে পারে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হতে পারে। তো এই ব্যাপারটা কতখানি একটা যৌগ
আয়নিক থেকে তার সমযোজী বৈশিষ্ট্যের দিকে যাবে, সেইটা আসলে নির্ণয় করা যায় ফাজানের নীতির সাহায্যে। অর্থাৎ যৌগ কতখানি আয়নিক হবে, কতখানি সমযোজী হবে তা নির্ভর করে ফাজানের নীতির উপর। এই যে ফাজান একজন বিজ্ঞানী, ইনি একটা এই নীতিটা দিয়েছেন, একে আমরা ফাজানের নীতি বলি। এখন আমাদের প্রশ্ন হলো, ফাজানের নীতির ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হলো পোলার আয়ন। তোমাদের এর মধ্যে মনে মনে ভাবতে হবে যে পোলার আয়ন এবং পোলারিটি এর মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে, এবং এইটা তোমাদেরকে বুঝতে হবে। এবং তোমরা মনে মনে চিন্তা করো, ভিডিওর কোনো এক অংশে আমরা এটা নিয়ে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাব। সো আশা করি এবার আমরা পোলার আয়নের ব্যাপারটা একটা বুঝি। সংজ্ঞা দেওয়া আছে, কোনো একটা আয়নিক যৌগের ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের বিকৃতির ঘটনাকে পোলার আয়ন বলে। বিষয়টা একটু চিন্তা করা যাক। ধরো একটু আগে আমরা যে উদাহরণটা দিলাম সেটাই আমরা দিই। মনে করো এখানে একটা সোডিয়াম আছে, এই সোডিয়ামের পরমাণু এখানে আছে, তারপরে এখানে একটা, আমি একটা লাল জিনিস দিয়ে আঁকি, এখানে ক্লোরিন আছে, এটার একটা অ্যানায়ন আছে। খেয়াল করতে হবে কিন্তু যে খুব সাধারণ হিসেবে যে ইলেকট্রনগুলো এখানে তাকার করা, ওর 7 ইলেকট্রন আছে, এই নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে, অর্থাৎ এটা আয়ন। আর কারণ পজিটিভ চার্জ ক্লোরিন, এটা হলো আয়ন। বলা হলো কোনো এক আয়নিক যৌগে, সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের এই যে বিকৃতি বলতে ব্যাপারটি কীরকম, এই যে এটা এইখানে থাকার কথা লাল দাগ, কিছুক্ষণ পর দেখা যাবে তারা এইদিকে না হয়ে হলুদ অংশ পর্যন্ত, যে এতটুকু অংশ বিকৃত হয়ে যাবে, অর্থাৎ লাল ব্যাপার থাকবে না, হলুদ হয়ে যাবে। এই যে লাল অংশ থেকে হলুদ অংশ পর্যন্ত যতটুকু বিকৃতি ঘটেছে, এটাকেই বলা হলো পোলার আয়ন। অর্থাৎ কি বললাম, একটা আয়নিক যৌগের আয়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়ন বিকৃতির যে ঘটনা, এটাকে বলা হয় পোলার আয়ন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আয়নিক বন্ডের মধ্যে, যেটা কিভাবে বিকৃতিটা ঘটেছে এখানে দেখানো হলো। আশা করছি আমরা এই যে তোমাদেরকে পোলার আয়নের ব্যাপারটা বুঝতে পারলাম। আমরা এখানে একটা নিচের লাইন যেটি আছে, খুবই চমৎকার একটা লাইন, সেটা হলো পোলার আয়ন যত বেশি হবে সেই যৌগটি বেশি সমযোজী হবে। অর্থাৎ যৌগ সমযোজী হবে নাকি হবে না, কিংবা কতটুকু হবে, আসলে নির্ভর করে পোলার আয়নের পরিমাণের উপর। তো পোলার আয়নের ব্যাপারটা তো বেশি হবে। ওকে, ফাজানের নীতি হলো, এখন পোলার আয়ন কী কারণে বেশি হতে পারে সেই ব্যাপারটাকেই মূলত ফাজানের নীতি বলে। মূলত 4টি কারণে পোলার আয়ন বেশি হয়। 1 নাম্বার কথা, যেটাকে আমরা বলে থাকি ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। কি বললাম, ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি। 2 নম্বর কথা, অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়। 3 নম্বর কথা, চার্জের সংখ্যা বা পরিমাণ বেশি হলে পোলার আয়ন বেশি হয়। 4 নম্বর হলো ডি ও এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে পোলার আয়ন বেশি হয়। এখন আমরা একটু তোমাদেরকে সামারি করি, পোলার আয়ন কখন কখন বেশি হয়। অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়নের আকার ছোট হলে তখন পোলার আয়নের পরিমাণটা বেশি হয়। কি বললাম, তো সাউন্ডের ডিস্টার্ব ছিল, যে অ্যানায়নের আকার বড় হলে, ক্যাটায়নের আকার ছোট হলে তখন হচ্ছে পোলার আয়নের পরিমাণ বেশি হয়। তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে ব্যাপারগুলো, এই যে ঘটনা, এগুলো যদি বেশি হয় এই যৌগটির সব কিছু কম হবে। অর্থাৎ পোলার আয়ন বেশি মানে সব কিছু কম। ব্যাপারটা কেমন, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা। আমরা ব্যাপারটা বুঝি। তাহলে প্রথম কথা, ক্যাটায়নের আকার ছোট হলে একটা প্রশ্ন আসলো, বিষয়টা দেখো একটু করে।
প্রশ্নটা এরকম, ক্যাটায়নের আকার ছোট হলে কিভাবে হয়? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড এদের মধ্যে কোনটি অধিক সমযোজী? ব্যাপারটা খেয়াল করো তো, এরা কিন্তু আয়নিক যৌগ সবাই, কিন্তু এদের মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কোনটি অধিক আয়নিক, অথবা এদের মধ্যে গলনাঙ্কের ক্রম নির্ণয় করো। এখন ব্যাপারটা তুমি দেখো যে এখানে যে যৌগ তিনটা আছে, হাইড্রোজেন ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, তুমি খেয়াল করো, আমি যদি এদের মধ্যে একটা পার্থক্য বের করতে চাই, সবার মধ্যে একটা কমন পার্ট আছে, সেটা হলো হচ্ছে ক্লোরিন। সবার মধ্যে ক্লোরিন আছে, তার এপারটা বাদ। যেটা বাকি আছে এটা হাইড্রোজেনের প্লাস, লিথিয়াম প্লাস এবং সোডিয়াম। তাহলে যারা বাকি আছে তারা তিনজনই ক্যাটায়ন। ক্যাটায়নের এদের মধ্যে যার আকার ছোট হবে তার পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হওয়া মানে হচ্ছে বেশি সমযোজী হওয়া। কি বললাম? পোলার আয়ন বেশি হওয়া মানে বেশি সমযোজী হওয়া। পোলার আয়ন বেশি হওয়া মানে বেশি সমযোজী হওয়া, এটা বারবার বললাম। তাহলে এখন কি হবে, আমরা এবার আকারের মধ্যে দেখি। এরা কিন্তু গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌল দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। একই গ্রুপের উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের আকারটা হতে থাকে, বাড়তে থাকে। আকার যদি বাড়তে থাকে তাহলে এখানে সবচেয়ে আকার ছোট হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের আকার ছোট, তাহলে HCl হবে সবচেয়ে বেশি সমযোজী, সবচেয়ে বেশি সমযোজী। আর কোনটা সবচেয়ে বেশি আয়নিক হবে? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড বেশি আয়নিক হবে, কারণ ওর ক্যাটায়নের আকার বড়। বিষয়টা বুঝতে পারছো? এবং বললো এদের মধ্যে গলনাঙ্কের ক্রম বের করো। তাহলে আমরা তো জানি যার পোলার আয়ন বেশি তার সব কিছু কম। HCl এর সব কিছু কম, HCl থেকে বেশি কার লিথিয়াম ক্লোরাইড বেশি কার সোডিয়াম ক্লোরাইড। এটা হলো গলনাঙ্কের ক্রম। বিষয়টা বুঝছো কিনা দেখো, একটা যদি বুঝতে পারো বাকিগুলো তোমার জন্য খুবই ক্লিয়ার হবে। প্রথম কাজ কি, আমরা যে যৌগ তিনটের মধ্যে আমাদের তফাৎ বা পার্থক্য বের করতে বলবে, আমরা তাদের কি দেখব, আগে কমন পার্টটাকে বাদ দিয়ে ফেলবো। তারপর বাকি যেটা থাকবে সেটা কি অ্যানায়ন পার্ট না ক্যাটায়ন পার্ট। যদি ক্যাটায়ন পার্ট হয়, ক্যাটায়ন পার্টে ফাজানের নীতিতে আসলে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। যেমন এখানে ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বেশি, আর পোলার আয়ন বেশি মানে হচ্ছে যে সবচেয়ে বেশি সমযোজী। আর সমযোজী হলে তার গলনাঙ্ক কম হয়, স্ফুটনাঙ্ক কম হয়, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম হয়, সব কিছু কম হয়। এভাবেই আমরা মনে রাখবো। 2 নম্বর কথা, এনআইনের আকার বড় হলে তিনকে আবারও এক্সাম্পল দেওয়া হলো। একে বলা হলো সিলভার ক্লোরাইড এবং সিলভার ফ্লোরাইড এবং হলো সিলভার আয়োডাইড। তিনটার মধ্যে কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? তো আমরা আগের মতোই সিম্পলি চিন্তা করব। সিলভার কিন্তু সবার কাছে কমন পার্ট, আমরা সিলভারকে বাদ দিয়ে দিলাম। বাকি যেটা আছে এটা ক্লোরিনের মাইনাস চার্জ, ফ্লোরিনের মাইনাস, আয়োডিনের মাইনাস। তারা সবাই 17 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি 17 নম্বর গ্রুপের মধ্যে সবচেয়ে যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাওয়া যায় আমরা জানি তার আকারটা বাড়ে। এখানে আমরা জানি ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে দেখা যাচ্ছে আয়োডিনের আকার সবচেয়ে বড়। যার আকার সবচেয়ে বড় সে তার পোলার আয়ন বেশি। কি বললাম? এটার পোলার আয়ন বেশি। কেন? অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হলে পোলার আয়ন বেশি, ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হলে পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি মানে কি? বেশি সমযোজী। তাহলে এখানে সবচেয়ে বেশি সমযোজী কে দেখাবে? সিলভার আয়োডাইড। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এর পরের ব্যাপারটাতে আমরা যাই, অ্যানায়ন ও ক্যাটায়নের চার্জ সংখ্যা বেশি হলে। তাহলে দেখো 3টে এক্সাম্পল এখানে দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এদের মধ্যে কোনটি বেশি সমযোজী? তাহলে কিন্তু খেয়াল করে দেখো, এদের মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের মধ্যে সবার মধ্যে সোডিয়ামের হচ্ছে একটা ক্লোরিন তো সবার কাছে কমন, এটা বাদ দিয়ে দাও। সোডিয়াম প্লাস পরে ম্যাগনেসিয়াম, এটা একটা Mg হবে, ম্যাগনেসিয়াম 2+, আর এটা হবে অ্যালুমিনিয়াম 3+। তিনজনের মধ্যে দেখো কিন্তু একটা প্লাস চার্জ কার বেশি? অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি, এর পোলার আয়ন সবচেয়ে বেশি। পোলার আয়ন বেশি মানে আর হলো সমযোজী বৈশিষ্ট্য বেশি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে ওর গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম, তার সবকিছু এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। DOF অরবিটালের ইলেকট্রন সংখ্যা তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। কপার সালফেট, CuSO4, আর একটা যদি FeSO4, এই দুটোর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিতে বলি, তোমরা এখানে
কাকে বাদ দিয়ে দেবে, SO4 দুটো বাদ, কারণ দুটোর কমন আছে। Cu এবং Fe দুটো ইলেকট্রোবিন্যাস করে, যার মধ্যে DuF অরবিটাল আছে এবং যেখানে ইলেকট্রন সংখ্যা বেশি হবে সেটা বেশি সমযোজী হবে। তো তোমরা আমাকে এখানে কপার সালফার ফেরাস সালফারের মধ্যে কোনটি বেশি সমযোজী হবে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এতটুকুই, তোমরা তোমাদের বইয়ের যে আলোচনাগুলো আছে এই কনসেপ্টটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে তোমরা জানতে পারবে। আমরা আরেকবার তোমাকে রিমাইন্ড করিয়ে দিই, সেটা হলো পোলার আয়নের পরিমাণটা যে চারটা জিনিসের উপর নির্ভর করে, ওই চারটা বিষয়কে একত্রে ফাজানের নীতি বলা হয়। ওখানে আয়নের আকার ছোট হলে, আয়নের আকার বড় হলে, হ্যাঁ, DuF অরবিটাল ইলেকট্রন সংখ্যা বেশি থাকলে এবং চার্জ সংখ্যা বেশি হলে তাদের পোলার আয়নের পরিমাণটা বেশি হয়। পোলার আয়নের পরিমাণ বেশি হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম হয়, তাদের ধাতব ধর্ম হ্রাস পায়, বিশেষ করে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।